ডক্টর বৈদ্য অলরেডি হাইলাইট করেছেন যে আজকে কেন আমরা এখানে মিলিত হয়েছি। তো গত এক সপ্তাহ আমি বলবো, গত এক সপ্তাহে যদি আমরা পার্সেন্ট পজিটিভিটি ধরি, মানে পার্সেন্ট পজিটিভিটিটা আমরা বের করি কত নাম্বার টেস্ট হয়েছে তার মধ্যে কত পজিটিভ এসেছে। পার্সেন্ট পজিটিভিটি আমাদের গত এক সপ্তাহে 9 to 10%, যেটা WHO বলছে যে এটা যদি আমরা 5%-এর মধ্যে রাখতে পারি তাহলে ইট ইজ এ গুড সাইন। তো সেক্ষেত্রে পার্সেন্ট পজিটিভিটি 10% অবধি অ্যালাউ করা যায়, কিন্তু তার চাইতে যদি পার্সেন্ট পজিটিভিটি বাড়ে, মানে পজিটিভের সংখ্যা যদি আরো বাড়তে থাকে, তাহলে কিন্তু আমার গোষ্ঠী সংক্রমণের যথেষ্ট চান্সেস যথেষ্ট প্রবল। তো গোষ্ঠী সংক্রমণ যাতে ব্যাহত করা যায়, এটাকে যাতে প্রতিরোধ করা যায়, সেই জন্য আজকে আমরা এখানে জনসাধারণের উদ্দেশ্যে কিছু উপদেশ দিতে চাই, কিছু অ্যাডভাইস দিতে চাই, যেগুলো সাইন্টিফিক্যালি নেওয়া উচিত। আমরা যদি টেস্ট যে পরিষেবা, কারণ এটা বুঝতে পারছেন যে কোভিড শুধু সিমটম দিয়ে ডায়াগনোসিস করা যায় না, ল্যাবরেটরিতে কনফার্ম না হওয়া পর্যন্ত কেউ বুঝতে পারবে না তার কি সাধারণ সর্দি কাশি জ্বর হচ্ছে না সে কোভিডে আক্রান্ত, বা শ্বাসকষ্ট রোগী সব শ্বাসকষ্ট যে কোভিড হবে তা নয়। তো টেস্ট প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, এবং অ্যাজ এ পার্ট অফ স্ট্র্যাটেজি 3টে টি আমরা ইউজ করি। একটা হচ্ছে টেস্টিং, টেস্টিং করার পরে ট্রেকিং করা, ট্রেকিং করার পরে ট্রিটমেন্টের ব্যবস্থা করা। এই 3টে জিনিসের মধ্যে যদি আমরা সামঞ্জস্য না রাখি, তাহলে কিন্তু আমরা একটা দুর্দিনের মধ্যে আসছি। কেন দুর্দিনের মধ্যে আসছি? এই পার্সেন্ট পজিটিভিটি যদি আমরা এখনের যে প্রেডিকশন, সেটা হচ্ছে এই পার্সেন্ট পজিটিভিটি হয়তো আগামী 2 সপ্তাহ কন্টিনিউ করবে, আগামী আরো 2 সপ্তাহ কন্টিনিউ করবে, এবং 2 সপ্তাহের মধ্যে যদি এটা না নামে, এটা যদি ফ্ল্যাটেনিং শুরু না হয়, এটা কিন্তু কন্টিনিউ করতে পারে আপ টু পুজো। সেখানে আমাদের দুর্গাপুজো অবধি আমাদের হয়তো দুর্গাপুজোর টাইম, মানে অক্টোবর লাস্ট উইক অবধি হয়তো আমাদের এই প্লেটও চলতে থাকবে, এই হারে পজিটিভিটি চলতে থাকবে। হ্যাঁ, তো 9 to 10% পজিটিভিটি ইজ অ্যালার্মিং, কিন্তু এখনো বিপদ সীমা আমরা অতিক্রম করিনি। 10% ক্রস হলে ডেফিনেটলি ভয়, যেটা আমি বলছি যে সেজন্য টেস্টিং এর ব্যাপারে আমরা যেটা রিসেন্টলি খেয়াল করছি যে জনসাধারণ কিন্তু খুব একটা বেশি নিজের থেকে এগিয়ে আসছে না, যে এগিয়ে আসছে না কারণ অনেকেই কিন্তু সর্দি কাশি হলে চাপিয়ে রাখছেন। এখন কিন্তু সর্দি কাশি এবং জ্বরের প্রবণতা অনেক বেশি। শুধু যে সর্দি কাশি হলে এই টেস্ট করবে তা না, যাদের শুধু জ্বর আছে, কিচ্ছু নেই, যাদের পেট খারাপ হচ্ছে, তাদেরও আমরা বলছি যে অ্যান্টিজেন টেস্ট করিয়ে নিন অথবা RT-PCR করে নিন, যেটা আপনার পাশে যে সুবিধা আছে সেই সুবিধা আপনি গ্রহণ করুন। টেস্টিং স্ট্র্যাটেজি হিসাবে আপনারা যদি খেয়াল করেন, শুরুতে আমরা RT-PCR দিয়েই শুরু করেছিলাম, কারণ আমাদের একমাত্র ল্যাব ছিল যেটা ICMR স্বীকৃত ল্যাব, এবং যখন আস্তে আস্তে অ্যান্টিজেন ইন্ট্রোডিউস হলো, আমরা কিন্তু অ্যান্টিজেন ইমিডিয়েটলি শুরু করেছি। অ্যান্টিজেন সমস্ত PHC লেভেল অব্দি সুবিধা করে দেওয়া হয়েছে, এবং একসাথে যাতে সবাইকে একবার স্ক্রিন করা যায় সেই জন্য আমরা বাড়ি বাড়ি সার্ভের কাজও করেছি। সেটাও সার্ভে পয়েন্ট অফ ভিউতে সাকসেসফুল, কিন্তু আমরা যদি দেখি যে মানে এখন যেটা মনে হচ্ছে যে সার্ভের পরেও কেন এত বাড়ছে, এতে দেখা যাচ্ছে আমরা সার্ভের সময় ঠিক মতো জনসাধারণ হয়তো সহযোগিতা করেননি। কারণ এই জায়গাটা আমি হয়তো আমার সার্ভের লোক হয়তো বাড়িতে গেছেন, জিজ্ঞেস করেছেন যে আপনার বাড়িতে কেউ আছে সর্দি কাশি, হয়তো আমরা ফ্ল্যাট বলে দিচ্ছি না, টেস্টের ভয়ে হোক, পজিটিভ আসার ভয়ে হোক, আমরা রিফিউজ করেছি হয়তো সেই জায়গাটা চাপিয়ে রাখার ফলে কিন্তু এখন যখন পিক ট্রান্সমিশন চলছে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির হার বাড়ছে। কারণ এখন যে পজিটিভিটিটা, সার্ভের পরে পজিটিভিটি, মানে এখন পেশেন্ট বাধ্য হয়ে হসপিটালে আসছে, হসপিটালে যখন আসছে বিভিন্ন কারণে ভর্তি হওয়ার জন্য, তখন অ্যান্টিজেন টেস্ট করে অথবা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করে, RT-PCR টেস্ট করে দেখা যাচ্ছে যে এগুলো পজিটিভ আসছে। সেটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে কেন পার্সেন্ট পজিটিভিটি এই হারে হঠাৎ করে বাড়লো। এখন আমাদের থার্ড যে চেষ্টা হবে, থার্ড চেষ্টা যেটা আমরা আজকে আলোচনা করেছি, তো আমরা রিয়েল টাইম PCR চালু রাখছি, অ্যান্টিজেন টেস্টিং চালু রাখছি, এবং আমরা বলছি যে যেখানে যখন পার্সেন্ট পজিটিভিটি 9 to 10% যায়, সেখানে ভিগোরাস টেস্টিং এর দরকার। তো সামনে আমরা অনুরোধ করব আরো বেশি সংখ্যা যাতে আমরা মানে টেস্টিং এর জন্য সবাই সহযোগিতা পাই,
এবং সেক্ষেত্রে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা স্পেসিফিক ডাইরেকশন দিয়েছেন যে যে জনবহুল জায়গা যেখানে জমায়েত বেশি হচ্ছে, কারণ আমরা একটা জিনিস আমাদের অকপটে স্বীকার করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো কনসেপ্ট কিন্তু আমাদের ত্রিপুরায় নেই, অন্তত গ্রামে গঞ্জে আমি জানি না। আগরতলা শহরে আমি বলছি যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো কনসেপ্ট কিন্তু আমাদের কোনো গ্যাদারিং এ মেনটেন হচ্ছে, বি ইট পলিটিক্যাল গ্যাদারিং, বি ইট মার্কেট, বি ইট এনি প্লেস। পরশু দিনের যদি এক্সাম্পল দিই, 45টা স্যাম্পল লিকচমনি বাজার থেকে কালেক্ট করা হয়েছিল, তার মধ্যে 26 জন পজিটিভ। সো তেমনি যদি আমরা বটতলা বাজার বা এগুলো হচ্ছে পর্যায়ক্রমে করা হবে, তো তার মানে কি বাজারে গেলে আমরা দেখতে পাচ্ছি যারা সবজি বিক্রেতা যারা মাছ বিক্রি করছে মাস্ক ব্যবহার করছেন, ওপেনলি মাস্ক বা যদি সিম্বলিক মাস্ক আছে থুতুর নিচে আছে। আমরা যারা কাস্টমার যাচ্ছি আমরাও মানে কোনো ডিস্টেন্সিং মেনটেন করছে। সোশ্যাল ডিস্টেন্সিং এর কেন উপকারিতা, কারণ কি সর্দি কাশিতে কেউ ভুগলে কিন্তু আমরা তার থেকে আলাদা মানে এখন দূরত্ব বজায় রাখি। সবচেয়ে ভয় হচ্ছে এখন যারা অ্যাসিম্পটোমেটিক পেরিয়ড, যে আমার সিমটম নেই কিন্তু আমার ট্রান্সমিশন করার ক্ষমতা আছে। তো এই ধরনের সোশ্যাল ডিস্টেন্সের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে অ্যাসিম্পটোমেটিক কেরিয়ার থেকে যাতে না হয়। এবং কিছুদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছে, দেখা গেছে কেন ডাক্তারদের মধ্যেও সংক্রমণ দেখা যায়। এর মধ্যে একটা কারণ হিসেবে দেখা গেছে যে ডাক্তাররাও যখন নিজেরা বসে গল্প গুজব করে বা তখন ওই মাস্ক নামিয়ে ওই মেনটেন করে না, তখন একদম কে পজিটিভ কে নেগেটিভ কেউ বলতে পারছে, টেস্ট না করলে তো বলতে পারছে। তো সেই জন্য আমাদের অনুরোধ থাকবে যে আমরা যাতে আগামী দিনগুলোতে আরো বেশি মাত্রায় টেস্ট করে আরো বেশি যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। যতক্ষণ না আমরা আইডেন্টিফাই করতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের একটা ঝুঁকি থেকে যাবে যে এটা পারসিস্ট করবে, এই জিনিসটা পারসিস্ট করবে। আর থার্ড যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের এখন টাইম এসে গেছে আমাদের আস্তে আস্তে অ্যান্টিবডি টেস্ট শুরু করতে হবে, যেটা আজকের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে আমরা সমস্ত রিয়েজেন্ট এবং যন্ত্রপাতি যা দরকার সেটার ব্যবস্থা করে আমরা হয়তো আরেকটা মাস সার্ভে করবো, সেখানে আমরা দেখবো যে অ্যান্টিবডি লেভেল কেমন আছে। এখন আমি যদি দেখি যেমন দিল্লিতে যে দেখা গেছে যে প্রায় 29% লোকের অলরেডি অ্যান্টিবডি আছে, তো তার মানে তো আমরা যেটাকে হার্ড ইমিউনিটি, আমরা যেটা দেখছি যে এবছর আমার ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ, এবছর আমি এত ভ্যাকসিন পাবো। তো সেক্ষেত্রে আমার এখন ডিপেন্ড করতে হবে হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি যদি আমি ডেভেলপ করতে যাই, যেটা কমিউনিটি ইমিউনিটি, মানে সবার মধ্যে যে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, সেটা যদি করতে হয় আমাদের মিনিমাম 50 to 60% পেশেন্ট পিপলকে ইনফেক্টেড থাকতে হবে। তো সেটা ভারতের বিভিন্ন স্টেটে এখন করা হচ্ছে। দিল্লিতে 29% পেয়েছে, পুনেতে সবচেয়ে বেশি পেয়েছে, 50%-এর উপর পেয়েছে। মহারাষ্ট্র খুব ভালো পরিমাণ সংক্রমণের হাত দেখছে, কারণ অ্যান্টিবডি কম হয়ে গেছে। সো এই অ্যাক্টিভিটিটা আমরা প্ল্যান করছি, আমরা সেপ্টেম্বর থেকে শুরু করব। আমরা আশা করছি যে সামনের 2 সপ্তাহে যদি আরো বেশি টেস্ট করে আরো বেশি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা এই কাজটা হয়তো আরো সাইন্টিফিক ভাবে এগিয়ে নিতে পারবো। এবং এটা করলে আমরা একটা প্রেডিকশন করতে পারবো যে কবে নাগাদ আমরা এটার থেকে অন্তত ফ্ল্যাটেনিং শুরু হবে বা কখন থেকে আমরা এটার থেকে নিষ্কৃতি পেতে পারবো। এটা হচ্ছে একটা। থার্ড হচ্ছে যে টেস্টিং করলাম, ট্রেকিং করলাম। থার্ড কম্পোনেন্ট হচ্ছে ট্রিটমেন্ট। রিগার্ডিং ডিটেইলস অফ ট্রিটমেন্ট প্রফেসর রাজেশ দেববর্মা বলবে, কিন্তু আমি এটাই বলতে চাই যেটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও জোর দিয়েছেন যে আমরা ক্যাটাগরাইজ করব ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক, মাইল্ড বা মডারেট সিম্পটোমেটিক এবং যারা সিরিয়াস। সো আমাদের যেটা উদ্যোগ থাকবে, কারণ এখন এই মুহূর্তে আমার জিবি হসপিটালের ক্যাপাসিটি যেখানে 110টা বেড, সেখানে আমার 230 জন পেশেন্ট আছে। তো অতএব কিছু কিছু পেশেন্টকে যে ফ্লোরে রেখে ট্রিটমেন্ট করতে হচ্ছে, কারণ ইমিডিয়েটলি সেটা আজকে সিদ্ধান্ত হয়েছে যে কালকের মধ্যে হয়তো আমরা আরো একটা পার্ট আরো 100 বেডের অ্যারেঞ্জ করবো এনটিএস 1 থেকে কিছু অংশ নিয়ে। এবং আগামী 1 মাসের মধ্যে হয়তো আমাদের যে পুরনো যে জয়ন্তী ব্লকটা আছে সেই ব্লকে আরো প্রায় 300 বেডের অ্যারেঞ্জমেন্ট করা যাবে। তো এছাড়া যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে এখন আমরা ট্রিটমেন্ট সেন্টারগুলোকে 3টে লেভেলে করব, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। লেভেল 1 থাকবে কোভিড কেয়ার সেন্টার, যেগুলো আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট পেরিফেরিতে আছে। লেভেল 2 ইমিডিয়েটলি আমরা চেষ্টা করছি যে ভগৎ সিং এবং হাপানিয়া এই দুটোকে লেভেল 2 হিসেবে। লেভেল 2 মানে যেমন সাউথ যেটা হয়েছে, সাউথ সাইড থেকে যে পেশেন্টগুলো আসবে, সিপাহী জেলা, গুমতি এবং দক্ষিণ জেলার থেকে যারা আসবে, ওদের ট্রায়াজিং হবে হাপানিয়াতে।
হাপানিয়াতে কোভিড কেয়ার সেন্টার, সেখানে লেভেল 2 মানে লেভেল 2 তে আমার মিনিমাম ম্যানেজমেন্টের সব ব্যবস্থা থাকবে। সেখানে অক্সিজেন থেরাপি ব্যবস্থা থাকবে, 1-2 ভেন্টিলেটরও হয়তো ফিট করা হবে যদি ইমার্জেন্সি করা যায়। অক্সিজেন সিচুয়েশন বেশি মাত্রায় যদি ডাউন হয়, 90% নিচে যদি ডাউন হয়, সেই ক্ষেত্রে তাকে কোভিড কেয়ার সেন্টার, ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টারে এখন যেটা আছে ইজ এ মিক্সচার অফ পপুলেশন অফ অ্যাসিমটোমেটিক, সিমটোমেটিক, সিরিয়াস সব এখানে আছে। এতে করে পরিষেবা দিতে গিয়ে অনেক সময় ডিলে হচ্ছে, নানা অভিযোগ আসছে। এটা অ্যাভয়েড করার জন্য একমাত্র এখন দরকার যে এটাতে আমরা শুধু সিরিয়াস পেশেন্টগুলোকে রাখবো, যেখানে তাদের ইন্টারফারেন্স দরকার, আর যারা মাইল্ড বা মডারেট ডিজিজ নিয়ে আছে ওনারা যাতে লেভেল 2 যেটা আমরা ভগৎ সিংকে বানাবো ঠিক করেছি, এটা তো কালকের মধ্যে একটু ফাইনাল ডিসিশন হয়ে যাবে। এবং হাঁপানিয়া এই দুটো সেন্টারে স্ক্রিনিং হয়ে যারা মোটামুটি মাইল্ড সিমটম থাকবে ওদের ট্রিটমেন্টের ব্যবস্থা এই দুটো সেন্টারে, একমাত্র সিরিয়াস গুলো এখানে থাকবে। প্লাস ডিস্ট্রিক্ট হসপিটালে 10টা বেড লেভেল 2 হিসাবে হয়তো আইডেন্টিফাই করা হবে, সেটাও আগামীকাল একটা ডিসিশন হবে। তো এখন আরেকটা পরিসংখ্যান দেখা যাচ্ছে যে ডায়াগনোসিস করে যখন আমরা অ্যানালাইসিস করি তখন আপনারাও দেখতে পাবেন যে অ্যাসিমটোমেটিকের সংখ্যা কিন্তু অ্যারাউন্ড 88-90% আমাদের। সো এই যে 88% পপুলেশনকে আজকাল আমরা এনকারেজ করছি হোম আইসোলেশন। অ্যাসিমটোমেটিক পপুলেশন যদি হোম আইসোলেটেড থাকে, প্রপার যা নির্দেশাবলী আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে হোম আইসোলেশনের, ত্রিপুরা গভর্নমেন্টও সেম গাইডলাইনে অ্যাডপ্ট করেছে। সেম গাইডলাইন মেনে যদি আমরা হোম আইসোলেশনে থাকি, আমরা যদি অ্যাসিমটোমেটিক থাকি, তাহলে কিন্তু আমাদের সেন্টারগুলোতে চাপ কম করবে। হোম আইসোলেশনের ক্ষেত্রে যেটা আজকে আলাপ হয়েছে সেটা হলো মানে যাতে হোম আইসোলেশনে যারা থাকবেন ওনাদের রেসপন্সিবিলিটি যাতে আমরা নিই। তার মানে কি, আমার যে এরিয়াতে যারা থাকবেন ওই এরিয়ার যে পিএসসি ডক্টররা থাকবেন ওনার সঙ্গে ওনার একটা কন্ট্যাক্ট নাম্বার ওই পেশেন্টকে দেওয়া হবে, যাতে করে হোম আইসোলেশনের থেকে যাতে কারোর মৃত্যু না হয়। এক দুটো রিপোর্ট আসছে যেখানে হোম আইসোলেশন আছে কিন্তু ওরা হঠাৎ করে সিরিয়াস হয়ে হয়তো মৃত্যু কোলে ঢলে পড়ছে, সেটা যাতে না হয় প্রতিনিয়ত স্বাস্থ্যকর্মী খোঁজ রাখবেন অথবা ওনার সঙ্গে টেলিফোনিক যোগাযোগ করবেন, এবং একজন মেডিকেল অফিসার এই দায়িত্ব দেওয়া হবে যিনি ওভারঅল একটা খবর রাখবেন। যখনই অক্সিজেন সিচুয়েশন কম হবে তখন ওনাকে পাঠিয়ে দেওয়া হবে। সেই জন্য পালস অক্সিমিটারের ব্যবস্থা করা হয়েছে, আরো পালস অক্সিমিটার হয়তো আনানো হবে, যাতে হোম আইসোলেশনে যারা থাকে ওনারা নিজেদের মনিটর করতে পারেন এবং কখন অক্সিজেন সিচুয়েশন কমে যাচ্ছে, কখন ওনারা ডক্টরদের সঙ্গে যোগাযোগ করবেন, সেটা যাতে ওনারা। তো সেটা একটা ডুজ এন্ড ডু নটস, যেটা একটা নির্দেশাবলী আমরা আবারও জেরক্স করে বাংলা ভাষায় বা এগুলো করে হয়তো পেশেন্টের হাতে দিতে হবে, দিয়ে পেশেন্ট এগুলো ফলো করবে, আমরাও একটা ট্র্যাক রাখবো, সো দ্যাট বেটার কমিউনিকেশন। ঠিক আছে। আর ম্যানেজমেন্ট নিয়ে আমি অনুরোধ করবো